বাতিলের দাবিতে জাতিসংঘের বড় চাপ, অনিশ্চয়তায় শেখ হাসিনার ফাঁসির রায়। শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে বিশ্ব পরিমণ্ডল কিভাবে ঘুরে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডল কিভাবে শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে মাত্র 2 বছরের মধ্যে চলে এলো, আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে তা কি চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে? জাতিসংঘ কেন বাংলাদেশ সরকারকে তথ্য ও সাক্ষীদের নাম দিতে সরাসরি অস্বীকার করলো? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার এক বিরাট আইনি ফাঁদে জড়িয়ে পড়লো? বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ানো এই স্পর্শকাতর বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বিচারাঙ্গনে এক নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো এখন মারাত্মক আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সূচনা কাল বৃহস্পতিবার একটি বিশেষ শুনানির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এক চাঞ্চল্যকর তথ্যে জানান, বাংলাদেশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত কোনো সাক্ষীর পরিচয় বাংলাদেশকে দিতে রাজি হয়নি। দেখুন, এই যে বিচার প্রক্রিয়ার ভিত্তি দাঁড় করিয়েছিল তথাকথিত জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুলের নেতৃত্বে, যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটা ছিল সেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল, সেটি যে ভুয়া রিপোর্ট ছিল, সেটি যে ফরমাইশি রিপোর্ট ছিল, আজকে আরেকবার সেটি বেরিয়ে আসছে। জাতিসংঘ তো আসলে নামগুলো দিতে পারবে না, ধরে ধরে 1400 মানুষকে হত্যার নাম দিতে পারবে না। 834 জনের নাম পূরণ করতে পারে না। ইউনূস যে 834 জন দিয়েছিল, 834 জনের যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই 834 জনই পূরণ করে দিতে পারবে না। এবং যে কজন মানুষ মারা গেছে তারা ইউনূসের ষড়যন্ত্রে, ইউনূস এবং জামাত জঙ্গিরা মানুষগুলোকে মেরেছে, তাদের সঠিক পরিচয় হয়তো অল্প কিছু দিতে পারবে, 834 নয়, অল্প, তারাই যাদেরকে হত্যা করেছে তাদের। কাজেই পুরো বিষয়টা এখন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং জাতিসংঘ যে এখান থেকে ঘুরে গেল এবং এই ফাঁসি বা এই রায় বা যে কোনো সাজা যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আসছে রে ভাই, আসছে। আমরা জানি 2024 সালের জুলাই অগাস্টে তথাকথিত ছাত্র জনতার আন্দোলন দমন, গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, সেটিও তথাকথিত, এবং মরণাস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বাহ, কি কথা! শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিচ্ছেন, আপনি জঙ্গি, আপনাকে প্রোটেস্ট করছে, আপনাকে ঠেকিয়ে দিচ্ছে সরকার, সরকারি বাহিনী, সেই সরকারকে আপনি অভিযুক্ত করছেন। এই কথাগুলো আমরা হাজার হাজার বার বলবো। ইতিমধ্যে আমরা গত 2 বছরে শত শত বার, হাজার বার বলেছি, হাজার হাজার বার, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আমরা বলেই যাব যে রাষ্ট্র জঙ্গিদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে চেয়েছে, ঠেকিয়ে দিতে চেয়েছে, সেই রাষ্ট্রকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তথাকথিত এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের একাধিক জেলায় সরেজমিনে গিয়ে এই হিংসাত্মক ঘটনার তদন্ত পরিচালনা করে। জাতিসংঘের সেই দলটি গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলিয়ে মোট 230 জন বেসামরিক নাগরিক ও 36 জন সরকারি কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করে। মোট 266 জনের এই জবানবন্দি ও নিরপেক্ষ সাক্ষ্যের উপর ভিত্তি করে মানবাধিকার কাউন্সিল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছিল, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে সেই সময়ের আওয়ামী লীগ সরকার চরম দমন পীড়ন ও মরণাস্ত্র ব্যবহার করেছে। ফরমায়েশি রিপোর্টে উল্লেখ করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। জাতিসংঘ এই প্রশ্নের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে।